সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা নুপা। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ময়মনসিংহের তারাকান্দায় বাস অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৬ জন সহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। দুপুরে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, বেলা সোয়া ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী হযরত শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার ৭ যাত্রী। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও এক শিশু রয়েছে। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতরা সবাই নেত্রকোনার পূর্বধলা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, অসুস্থ শিশুর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন তারা। দুর্ঘটনার পর বাসটি জব্দ করে স্থানীয়রা। একজন নবজাতক শিশু সহ মোট 7 জন মারা গিয়েছে। সিএনজি এবং শাহজালাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে আমি স্থানীয়ভাবে জেনেছি। প্রায় 4.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইলেকট্রনিক্স পণ্যের কারখানার আগুন। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। এর আগে বেলা পৌনে 11টার দিকে উপজেলার ত্রিপদী এলাকার একটি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধন জানিয়েছেন, কারখানাটিতে আগুনের খবরে প্রথমে 5টি ইউনিট কাজ শুরু করে। পরে মেঘনা ও গজারিয়া থেকে আরও 7টি ইউনিট যোগ দিয়েছে। 3তলা ভবনের নিচতলার একটি স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। কারখানাটিতে কর্মরতদের সবাই বের হয়ে এসেছেন। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়। তোমার মতো উঠতেছে, তো আমরা সাথে কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম বা ওখানে দাঁড়িয়ে দেখলাম যে আগুন জ্বলতেছে। তো ভিতর ধরে সামনে আগুন ধরছে, আর একটা লোক বুঝি ভিসিটা নামছা লাভ দিয়া, আর একটা লোক ধরে মেডিকেল ধরে লেগে গেছে। এখানে তাদের এই স্টোর থেকেই প্রাথমিকভাবে আগুন লাগে এবং আগুনটা দ্রুত ছড়ায় পড়ে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে। অধিদপ্তর থেকে তদন্ত কমিটি হবে, তারা ডিসাইড করবে যে কী কারণে আগুন লেগেছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তারা নিরূপণ করবে। অগ্নিকাণ্ডের বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। আর রাকিব, বেশ কিছুক্ষণ সময় লেগেছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে, প্রায় 3 ঘন্টারও বেশি সময় লেগেছে। এত সময় লাগার কারণ কি, আর এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে দেখুন যে এখানে এই ইলেকট্রিক পণ্য তৈরির যে কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে এখানে এত দেরিতে আগুন নেভানোর সময়টা কেন, এই ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে ইলেকট্রনিক যে পণ্য তৈরি করা হতো এগুলি কিন্তু প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব জাতীয় যেই পণ্যর কারণে এবং আর অন্যান্য যে উপাদান আছে এই কারণে কিন্তু আগুনটা অনেক ছড়িয়ে পড়েছে এবং এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে কিন্তু তাদেরকে কিছুটা সময় লেগেছে। এবং এখনকার সর্বশেষ যে পরিস্থিতি, এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে তারা। এখন ডাম্পিংয়ের যে কাজ, আগুন নিয়ন্ত্রণের পরবর্তীতে এই ডাম্পিংয়ের কাজটা করছে। তো আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখন এই যেই আগুন নিয়ন্ত্রণের পরবর্তীতে যে তাদের ডাম্পিংয়ের যে কাজটা আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখন তারা ভিতরের অংশ, এই ভবনের যে মূল ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ভিতরে যে আগুন জমা হয়ে আছে সেই আগুনগুলি কিন্তু তারা নেভানোর জন্য যে ডাম্পিংয়ের কাজ সেটা কিন্তু তারা করছেন। এবং এর মধ্যে আমরা আসলে সর্বশেষ যে এখানে কোনো হতাহতের খবর কিন্তু তারা আমাদের জানাতে পারেনি এবং এই অগ্নিকাণ্ডের কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো হতাহত বা এই বিষয়টি কিন্তু তারা এখনো আমাদেরকে নিশ্চিত করেননি। আগুন তো বলা হচ্ছে যে নিয়ন্ত্রণে এসেছে, আপনার পেছনে আমরা ঘন কালো ধোঁয়া দেখতে পাচ্ছি, এটি আসলে কিসের ধোঁয়া?
এই যে আগুনের এই যে ভবনটা, এটাতে ভিতরের অংশে যে আগুন জমা হয়েছিল এবং সেটা কিন্তু ডাম্পিং করার সময় এরকম ধোঁয়া আসলে বের হতে থাকে, এবং এই ক্ষেত্রে এটা আসলে আগুনের ধোঁয়া না, এটা যে ডাম্পিংটা করছে তারা আগুনটা নিভাচ্ছে সেই ক্ষেত্রে এই ধোঁয়াটার তৈরি হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছেন। রাকিব, আসার খবর এখন পর্যন্ত হতাহতের সেরকম খবর পাওয়া যায়নি। এর আগের খবর আপনি আমাদের জানিয়েছিলেন যে একজন শ্রমিক লাফিয়ে পড়েছিলেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? এখন পর্যন্ত এই কারখানার যে কর্মকর্তা যারা আছে তাদের সাথে আমরা কথা বলতে পারিনি, এবং যে শ্রমিকটি এখান থেকে লাফিয়ে পড়েছিল তার কিন্তু আমরা কোনো পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারিনি। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমাদেরকে এমনটা জানিয়েছিলেন, তারা এসে শুনেছে দোতলা থেকে একটি শ্রমিক লাফিয়ে পড়ে সে বাঁচার চেষ্টা করেছিল এবং তাকে পরবর্তীতে স্থানীয় হসপিটালে পাঠানো হয়েছে, কিন্তু তার নাম পরিচয় এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। রাকিব, বেশ বড়ই একটি অগ্নিকাণ্ড বলা যায়, যেহেতু দাহ্য পদার্থের পরিমাণ বেশি ছিল। প্রাথমিকভাবে কি অনুমান করা যাচ্ছে কি পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? আসলে এই ক্ষেত্রে ঢাকা যে ফায়ার সার্ভিসের উপপরিচালক তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা কিভাবে এই আগুনের সূত্রপাত ঘটলো এবং এর পরবর্তীতে এখানকার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে তারা তদন্ত কমিটি করবেন, তারা পরবর্তীতে সেটা তদন্ত করে কিন্তু তারা জানাতে পারবেন। তাৎক্ষণিকভাবে তারা আমাদেরকে এই বিষয়গুলি জানাতে পারেনি। তো এই ছিল আমার কাছে। রাকিব, আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে এই যেই কারখানায় এত বড় আগুন লাগলো, এত সময় লাগলো আগুন নেভাতে, এখানে কি কারখানার যারা মালিক বা কর্তৃপক্ষ তাদের কেউ এখন পর্যন্ত পরিদর্শনে আসেননি? আমরা কিন্তু সকাল থেকে এখানে লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এখানে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করলো। রাকিব, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার রাতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেজাউল করিম নামের ওই যুবকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, মাদক মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করতে ডিবি পুলিশ নির্যাতন চালায় রেজাউলের ওপর। তবে পুলিশ বলছে মাদক সহ গ্রেপ্তারের পর নিয়ম মেনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। গত 29 ডিসেম্বর সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় চায়ের দোকানে বসেছিলেন বরিশাল ল কলেজের ছাত্র রেজাউল। রাত 8:30টার দিকে সেখান থেকে মাদক রাখার অভিযোগে রেজাউলকে আটক করেন মহানগর ডিবির এসআই মহিউদ্দিন। মাদক মামলায় কোতোয়ালি থানায় সোপর্দ করার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাকে। তবে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় রেজাউলকে। শনিবার রাত 12টার দিকে মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনের জেরেই মৃত্যু হয়েছে রেজাউলের। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু করবেন জানিয়েছেন তারা। মহিউদ্দিন ভাই তাকে ধরিয়ে নিল ডিবি, সে পুলিশি কাস্টডিতে নিয়ে গেল। সে কিভাবে মেডিকেলে আসে ব্লিডিং হয়ে মারা যায়? মারছে ওই যে মাদকের ব্যবসা করে, ধরাই দিতে হবে। ওর কাছে টাকা চাইছে, কত টাকা চাইছে ওটা আমার কাছে বলে না, বলছে যে আমার কাছে অনেক টাকা চাই। ডিবির এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে এমন আরও নির্যাতনের অভিযোগ আছে বলছে এলাকাবাসী। ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। একের পর এক মহিউদ্দিন গটাইতেই আছে। ছেলের সামনে বসে বাবারে মারে, বাবার সামনে বসে ছেলেরে মারে। এলাকা পিরাটা মানুষ তার জন্য ভুক্তভোগী। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর যাতে এই এলাকায় না ঘটে, এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে হস্তান্তরের সময় ওয়ারেন্টে রেজাউল অসুস্থ বলে উল্লেখ ছিল। স্বজনদের করা পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার। তাকে তো থানার মাধ্যমে কোর্টে উপস্থাপন করে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই তো সাধারণত জেল হাজতে প্রেরণ করা হয়। তারপরেও এ ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হলে আমাদের দায়িত্ব হলো আমরা সেগুলো পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে দেখে যদি কারোর কোনো ব্যত্যয় থাকে তাহলে সেটি নিশ্চয়ই চিহ্নিত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এই যে মৃত্যুর বিষয়ে, রেজাউল করিমের মৃত্যুর বিষয়ে পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে, আসলে ঘটনার সত্যতা কি, সর্বশেষ কি জানতে পেরেছেন?
ঘটনার সত্যতা প্রকৃতপক্ষে কাগজে কলমে যে সত্যতা আসবে সেটি জানতে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বা কিছু দিনও অপেক্ষা করতে হবে, পোস্টমর্টম রিপোর্টের উপর নির্ভর করতে হবে। কিন্তু আমরা আজকে যেটা প্রত্যক্ষ করেছি, আমরা যেটা শুনেছি, যেটা দেখেছি, সেই বাস্তবতাটি হচ্ছে যে এই যুবকটি একদম সুগম দেহী যুবক, এই যুবকটির মৃত্যু নির্যাতনে হয়েছে এটি প্রায় এখন স্পষ্ট। ক্ষতবিক্ষত তার শরীরের বিভিন্ন অংশ। তো এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো স্কোপ নেই। যেখানে আমরা দেখতে পাচ্ছি তাকে কি বলে বরিশাল সেন্ট্রাল জেলে যখন হ্যান্ড ওভার করা হয়েছে তখনই কিন্তু তার অবস্থা খারাপ ছিল। সেই অবস্থায় জেলে তাকে সরাসরি জেল হসপিটালে নেওয়া হয়েছে, সেখান থেকে মেডিকেল নেওয়া হয়েছে এবং মেডিকেল থেকে সেই ছেলেটি পুরো এলাকাবাসী যে কথাটি বলছে যে ছেলেটিকে যখন গ্রেফতার করা হয় ছেলেটি স্পটলেস ছিল, অর্থাৎ সে সুস্থ ছিল। আর তাকে তার লাশ তারা এখন নেবে আপনার পোস্টমর্টম। এখন বিষয়টি হচ্ছে যে ওর যে শরীরের যে অবস্থা দেখলাম, পায়ের যে অবস্থা, বায়ুপথের যে ক্ষতবিক্ষত অবস্থাটা, সেটিকে যদিও চালান করা হচ্ছে বা বলতে চাচ্ছে পুলিশ যে শীতকালে কিছু কিছু স্পট ডেভেলপ করে থাকে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রায় বলে দেওয়া যায় যে এটি একটি নৃশংস হত্যা। কে করেছে সেটি এখন খুঁজে বের করতে হবে। তবে মহিউদ্দিন, যিনি এসআই মহিউদ্দিন নামটি বলা হচ্ছে, তিনি আগে বরিশাল কোতোয়ালিতে ছিলেন। এই ধরনের অভিযোগ তার নামে এলাকায় অনেক রয়েছে, তিনি ওই এলাকারই বাসিন্দা। তো সবকিছু মিলে একটা হসপস পরিস্থিতি এখন পুলিশের সামনে। এখানে যিনি বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন, তিনি ইতিমধ্যে একটি কমিটি ফর্ম করে দিয়েছেন যে কি অবস্থা না অবস্থা এটি বাছাই করার জন্য। তবে ভালো হবে যে যদি এ ধরনের একটি ঘটনা যেটি প্রকৃত সত্য যদি উদ্ঘাটন হয় এবং ক্রিমিনাল যে তাকে যদি আইনে সোপর্দ করা হয়, সেটি একটি শুভ ইঙ্গিত বহন করবে। যেটি এখন চাইবো যে রেজাউল করিমের বিরুদ্ধে আগে থানায় কোনো ধরনের কোনো অভিযোগ বা মামলা ছিল কিনা, আর রেজাউল করিমের মৃত্যুর পর এখন তার পরিবার আইনানুগ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। রেজাউল করিমের বিষয়ে আমরাও যেটি জানতে চেয়েছি, এখন পর্যন্ত তারা কোনো আগের এলিগেশন দেখাতে পারেনি। তবে সাসপেক্ট তারা যেটা করছে সেটি হচ্ছে সে হয়তোবা ড্রাগ ইউজ করতে পারে, এই একজন তরুণ হিসাবে হতেও পারে এটি। কিন্তু কথা হচ্ছে তাকে ধরাও ঠিক আছে, ড্রাগ সহ যদি পুলিশ তার কাছ থেকে ড্রাগ পেয়ে থাকে, কিন্তু এলাকাবাসী বিশ্বাস করতে নারাজ। তারা যেটি বলেছে যে এই ড্রাগ যিনি পুলিশের, যিনি মহিউদ্দিন, তিনি গাড়িতে গেছেন এবং তারপর তিনি এসে পকেটে হাত দিয়ে ডিলিট করেছেন। যদিও হয়ে থাকে সে যদি ড্রাগ ইউজারও হয়ে থাকে, তাকে ধরে নিয়ে তার লাশ ফেরত দেওয়ার কোনো যুক্তিযুক্ততা নেই এবং সুস্থ ছেলে সেখান থেকে ধরা হয়েছে। এটি হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে সবার কথা। তো সেক্ষেত্রে এই ক্ষতবিক্ষত দেহটা আসলে আমরা যেটা দেখেছি, তার পায়ের কোথায় গোড়ালি ভেঙে দেওয়া হয়েছে, নানা রকম যে স্পট গুলো রয়েছে সেই স্পট গুলো ভালো ইঙ্গিত বহন করছে না। এটি একটি উচ্চ পর্যায়ের আসলে এখন তদন্তের দাবিদার। এটা বরিশালের এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা বরিশালের সাম্প্রতিক কালের মধ্যে ঘটেনি। হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় ডিবি পুলিশের উপর এর আগেও এলিগেশন ছিল যে বরিশালে একজন সাংবাদিক ক্যামেরাম্যান, একটি টেলিভিশনের ক্যামেরাম্যান, তাকে ধরে তার পকেটে এই ধরনের একটি মাদক দেওয়ার ঘটনা ঘটেছিল। তাকে ধরে বেদম পেটানো হয়েছিল। বরিশালের সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছে তারা গিয়ে সেখান থেকে তাকে ছাড়িয়ে এনেছিলেন। পরবর্তীতে 8 জন সেই ঘটনার সাথে জড়িত 8 জনকে সাসপেন্ড করা হয় এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন দেখার অপেক্ষায় রয়েছে যে এই ঘটনায় পুলিশ কতটা স্বচ্ছতা দেখাতে পারবে। আর ওদের পরিবার থেকে এমনিতে পরিবারের একটা ভাঙা বিধ্বস্ত অবস্থা চলছে। তো এখন পর্যন্ত পোস্টমর্টম করে লাশ বাড়িতে নেওয়া হয়নি। একটা ক্ষুব্ধতা তো রয়েছেই। তো তারপর বলা যাবে যে এরা আইনি ব্যবস্থা থেকে যাবেন কিনা। ভালো হয় যদি পুলিশ নিজেদের পক্ষ থেকে নিজেদের স্বচ্ছতা প্রমাণের ক্ষেত্রে এটিকে যে কমিটি গঠন করা হয়েছে তার মাধ্যমে স্বচ্ছতা তারা যদি ব্যাখ্যা করে। একটি বিষয়ে আবারও বলে রাখি, ছেলেটির মৃত্যু স্বাভাবিক ছিল না। সহকর্মী মুরাদ আহমেদ জানাচ্ছিলেন বরিশাল থেকে। এরই সাথে সমগ্র বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে 50টির বেশি দেশ। তবে এখনও বিমান চলাচল স্বাভাবিক রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে। এতে নতুন করে সংক্রমণ ঝুঁকিতে পড়েছে সিলেট অঞ্চল। প্রশাসন বলছে সংক্রমণ রোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন ধরনের করোনা ভাইরাসের উৎপত্তিস্থল যুক্তরাজ্য। এর সংক্রমণ ও প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে। উদ্বিগ্ন সারা বিশ্ব। এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে অনেক দেশ। তবে বাংলাদেশে বিমান যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে। প্রতি সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যাতায়াত করছে যুক্তরাজ্যে। এসব ফ্লাইটে সিলেটে আসছেন 3 শতাধিক যাত্রী। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা, করোনা সার্টিফিকেট পরীক্ষা এবং তার ভিত্তিতে ইমিগ্রেশন সম্পন্ন করা এবং নতুন করে যুক্ত হলো যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। নতুন ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। করোনার নেগেটিভ সনদ থাকলেও অনেক যাত্রী এই ভাইরাসের বাহক হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। তারা আমাদের বিভিন্ন কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে, ওনাদের পরিবারে ওনাদের কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে। এতে করে নতুন করে করোনার সংক্রমণ যে ঘটবে না সেই ব্যাপারে নিশ্চিত করে কোনো কিছু বলা কারো পক্ষে সম্ভব না। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এজন্য প্রস্তুত রয়েছে 9টি আবাসিক হোটেল। প্রাথমিক যে পরীক্ষাটা হয় মেডিকেল পরীক্ষা, সেটা করে আমরা এই হোটেলগুলোতে নিয়ে আসবো। বিআরটিসির বাসও আমরা রেডি রেখেছি, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, তারা কর্ডন করে নিয়ে আসবে। প্রতি হোটেলে আবার পুলিশ রাখবো যাতে তাদের আত্মীয় স্বজনকে দেখা করতে না পারেন বা তারা যাতে বাইরে না যান। করোনার এ নতুন রূপ আগের থেকে আরও ভয়াবহ, মৃত্যুহারও বেশি। এ অবস্থায় সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিলেটবাসী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। দেশে করোনায় আরও 27 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 16 এবং নারী 11 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,626 জনের। 180টি ল্যাবে 24 ঘন্টায় 10,925 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 835 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.64%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,16,019 জনে। সুস্থ হয়েছেন আরও 978 জন। এ নিয়ে মোট সুস্থ 4,60,598 জন। ফেব্রুয়ারির মধ্যে 5.5 লাখ ডোজ করোনা টিকা পাওয়ার আশা করছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। সে অনুযায়ী টিকাদান অবকাঠামো সংরক্ষণ সহ টিকা গ্রহীতাদের তালিকা তৈরি শুরু হয়েছে। টিকার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায়ও চলছে প্রস্তুতি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টিকা সম্পর্কিত প্রথম প্রস্তুতি বৈঠকে আজ এসব তথ্য জানানো হয়। গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন 30,000-এর বেশি মানুষ। মারা গেছেন শিশু, বয়স্ক সহ নানা বয়সী 400 নারী পুরুষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় করোনার টিকা দিতে এরই মধ্যে প্রস্তুত 180 জন স্বাস্থ্যকর্মী। প্রয়োজনে বাড়ানো হবে এ সংখ্যা। প্রতিষেধক প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টিকা দেওয়ার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই টিকা যাতে অসাধু লোকের হাতে না যায় এবং কেউ যেন নকল করে ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সব ঠিক থাকলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 41 ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে দেয়া হবে করোনা টিকা। দেখছেন সমগ্র বাংলাদেশ। একটা বিরতির পর ফিরছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গত 26, 27 এবং 28 ডিসেম্বর প্রচারিত ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির বিষয়ে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন। প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন সংবাদ সম্প্রচারের কারণে তার নিজের এবং পরিবারের সুনাম ক্ষুণ্ণ এবং দেশ বিদেশে উজ্জ্বল ভাবমূর্তির ক্ষতি হয়েছে। দুঃখ প্রকাশ করে প্রতিবাদ লিপি যথাযথভাবে প্রচার না করলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ারও হুঁশিয়ারি দেন এমপি বাহাউদ্দিন। তিনি দাবি করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে একটি মানহানির মামলায় 2015 সালে আদালত থেকে 10 কোটি টাকার ডিক্রি পাওয়ার পর
আক্রোশ থেকে তার বিরুদ্ধে নতুন করে সংবাদ করা হয়েছে। সম্প্রতি ওই এমপি অবৈধভাবে পাহাড় কেটে রাস্তা করার ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে টেলিফোনে হুমকি দেন এবং অশালীন আচরণ করেন, যার সংবাদ শুধু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেই নয়, দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ ও প্রচার পায়। এছাড়া 2015 সালের মামলার ডিক্রি এমপির পক্ষে গেলেও উচ্চ আদালতে তা খারিজ হয়ে যায়। ভারতের পেঁয়াজ আমদানি শুরুর একদিনের মধ্যেই দাম পড়ে যাওয়ায় ক্ষুব্ধ কৃষক। তারা বলছেন, আমদানি করা পেঁয়াজ আশায় উৎপাদন খরচ ওঠাতে হিমশিম খাচ্ছেন তারা। নতুন পেঁয়াজ ওঠার ঠিক আগ মুহূর্তে ভারতের পেঁয়াজ আমদানিতে লোকসানে পড়বেন তারা। এদিকে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে অন্তত 30 টাকা কমেছে, বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা দরে। এতে স্বস্তি জানিয়েছেন ক্রেতারা। মাসখানেক আগেও কোনো নিয়ন্ত্রণ ছিল না পেঁয়াজের বাজারে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল 70 থেকে 90 টাকা দরে। দেশি পেঁয়াজ ওঠার পর দাম কিছুটা কমলেও বিক্রি হচ্ছিল 45 থেকে 55 টাকায়। তবে 3.5 মাস বিরতির পর শনিবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বড় ধরনের দরপতন হয়েছে পেঁয়াজের বাজারে। একদিনের মধ্যেই দাম কমেছে 20 থেকে 30 টাকা। ভারতীয় পেঁয়াজ আসার খবরে যশোরে কয়েকদিন ধরেই কমতে থাকে দাম। সপ্তাহ দুয়েক আগেই যেখানে দাম ছিল 70 থেকে 90 টাকা, সেখানে ভারতীয় পেঁয়াজের প্রথম চালান ঢোকার পর তা দাঁড়িয়েছে 20 থেকে 30 টাকায়। এভাবে পেঁয়াজ বেচলে আমরা চাষি বাঁচবো না। সরকারের কামারের দিক, চাষির দিক তাকাতে হবে, না হলে চাষি কেউ পেঁয়াজ আবাদ করবে না। এখন বাংলাদেশ সরকার যদি এলসি পেঁয়াজ আমদানি করে, তাহলে মনে করেন এই পেঁয়াজ 8 টাকা 10 টাকা, তখন বাংলাদেশের চাষিরা পর্যাপ্ত লস খেয়ে এই পেঁয়াজের চাষের পরে সব হারাই ফেলবে লাগানো। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার পর এবার সাতক্ষীরায় 500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। তবে দাম পড়ে যাওয়ায় হতাশ কৃষক। একই অবস্থা রংপুর, নওগাঁ, হিলি সহ বেশিরভাগ জেলাতেও। কিন্তু ভারত থেকে পেঁয়াজ আসার পরে আমাদের বাংলাদেশের পেঁয়াজ এখন 25 টাকার নিচে, কিন্তু আমাদের খরচ খরচা করে সবকিছু দেখা যাচ্ছে, সবসা করলে হিসাব কিতাব করে যে আমাদের পেঁয়াজের সব লস হয়ে যাচ্ছে, সব ঘাটতি। গত সিজনে আমরা একটু দাম পাইছিলাম, আমরা ভালোভাবে লাগাইছি। এবার যদি এরকম সরকার বাইরে থেকে পেঁয়াজ আনে, আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা সামনের বার আর লাগাবো না। তবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘদিন পর পেঁয়াজের দাম নাগালে আসায় স্বস্তিতে ক্রেতারা। কৃষকরা বলছেন, তাদের কথা বিবেচনা না করে হঠাৎ পেঁয়াজ আমদানি শুরু করায় পেঁয়াজ চাষকে নিরুৎসাহিত করবে, বাড়াবে আমদানি নির্ভরতা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কথায় কথায় এলাকাবাসীকে সাজা দেওয়ার হুমকি, সেবা না দেয়া, কর্মচারীদের সাথে অসৎ আচরণ সহ নানা অভিযোগ বগুড়ার শাহজাহানপুর ইউএনও মাহমুদা পারভিনের বিরুদ্ধে। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগও করেছেন এক ভুক্তভোগী। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছেন, অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহমুদা পারভিন যোগ দেন 2019 সালের অক্টোবরে। কিন্তু যোগদানের পর থেকেই তার কার্যকলাপে অসন্তুষ্ট এলাকাবাসী। খারাপ ব্যবহারে অতিষ্ঠ হয়ে সম্প্রতি তার অফিসের 2 কর্মচারী বদলির আবেদন করেছেন। উপজেলার কর্মকর্তা, কর্মচারী ও সেবা নিতে আসা মানুষের সাথে অসদাচরণের অগণিত অভিযোগ শাহজাহানপুর ইউএনওর বিরুদ্ধে। কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করায় কেউ আগ্রহী নয় তার বাসায় কাজ করতে। ওনার খাবার ওই মেহমান এলে তাকে না গেলে কি বলে, বলে চাকরি খাই ফেলবি। স্থানীয় এক যুবলীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ আছে মাহমুদা পারভিনের বিরুদ্ধে। সংবাদ সংগ্রহের কাজে গেলে সাংবাদিকের সাথে অসহযোগিতায়, এমনকি মামলা দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। 15 ডিসেম্বর বিকেলবেলা ওনাকে ফোন দিছিলাম, আপনি আমাকে খবরদার ফোন দেবেন না, হ্যাঁ, এরপরে ফোন দিলে আপনাকে আমি ভ্রাম্যমাণ আদালত করব। প্রয়োজনে ফোন দিলে উনি ফোন রিসিভ করেন না, সে কারণে আমি তার দৃষ্টি আকর্ষণের জন্য ফেসবুকে পোস্ট করি। ডাকার পরে আমাকে বলে যে আপনি যে স্ট্যাটাস দিয়েছেন ওটা তুলে নেন, না হলে আপনার বিরুদ্ধে মামলা করব। সংখ্যালঘু সম্প্রদায়ের টাকা না দেওয়ার অভিযোগে মানববন্ধন ও ইউএনওকে ঘেরাও করার ঘটনাও ঘটেছে উপজেলায়। এলাকার বয়োজ্যেষ্ঠদের সাথেও এই কর্মকর্তা রূঢ় আচরণ করেছেন বলে অভিযোগ আছে। এখন আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই আছে, যার জন্য ওরাই করে, আমরা আর অত গুরুত্ব দেওয়া যাইও না, বলিও না, অতটা সাধারণত অফিসেই পাওয়া যায় না। আর গেলেও যে খুব একটা ভদ্রাচিত তাও না। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন মাহমুদা পারভিন। এগুলো সবই মিথ্যা, ভিত্তিহীন। আমি একটু অসুস্থ শারীরিকভাবে, তো আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি
অফিসটা বাসায় করছি। সেবা পাচ্ছেন না, বিষয়টা এরকম না। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক জানান, কোনো অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসেনি, তবে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয় থেকে অবশ্য এই পর্যন্ত আমি কোনো এলাকাবাসী বলছে, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন কর্মকর্তার এ ধরনের কার্যকলাপ গ্রহণযোগ্য নয়। জনগণের সেবা পাওয়ার পাশাপাশি হয়রানি বন্ধে প্রশাসনের উচ্চ পর্যায়ের পদক্ষেপ চান তারা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সমগ্র বাংলাদেশে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর ফিরে এসে আরো যা থাকছে। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ গেল শরীয়তপুরের ৩ উপজেলার মানুষের কাছে। ৭০ বছর পর চরাঞ্চলে পরিবর্তনের হাওয়া। শরীয়তপুরের ৩ উপজেলার লক্ষাধিক মানুষ প্রায় ৭০ বছর পর বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় বদলে গেছে চরাঞ্চলের জীবন জীবিকা। চরবাসী এখন স্বপ্ন দেখেন মিনি ডকইয়ার্ড শিল্প, তথ্য প্রযুক্তির ব্যবহার, হিমাগার সহ নানা কলকারখানার। শরীয়তপুরের নড়িয়া থেকে ১২ কিলোমিটার পদ্মা নদীর দুর্গম চরের নওপাড়া, কাচিকাটা, চরাত্রা আর কুণ্ডের চরে প্রায় ১.৫ লাখ মানুষের বসবাস। দীর্ঘ সময় ধরে অন্ধকারে থাকা চরাঞ্চলে এখন বিদ্যুতের আলোয় মধ্যরাত পর্যন্ত জমজমাট হাটবাজার। বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দেওয়ায় উন্নতি হয়েছে কৃষি ব্যবস্থার। আগে আমরা ডিজেলের মেশিন ব্যবহার করতাম, ওই সময় খরচ বেশি হইতো। এখন বর্তমানে কারেন্ট পাওয়া নেই, কারেন্টে দিয়া মোটর দিয়া পানি দেই, খরচ একটু কম হয়। সাবমেরিন কেবলে বিদ্যুৎ সংযোগে পাল্টে গেছে চরাঞ্চলের অবহেলিত জনপদের যাপিত জীবন। এমনকি ইন্টারনেট, ইমেল সহ তথ্য প্রযুক্তির সেবা পাওয়া যাচ্ছে খুব সহজেই। একটা ইমেল করতে আগে মানুষ নড়িয়া যাইতে হইতো, এখন ওই নড়িয়া যাওয়া লাগে না, এখন সব কাজগুলা আমাদের এই জায়গাতে করা যায়। আমরা তো স্বপ্ন ধারণা করিনি, এখন কারণ আইসে আমাদের খুব উপকার হয়েছে, আমাদের পোলাপানরা পড়াইতে লেখাতে পারবো। নওপাড়ায় নির্মিত 10 MVA সাবস্টেশন থেকে 427 কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের ঘরে ঘরে। এলাকায় সেবা নিশ্চিতের পর উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে মুন্সিগঞ্জ জেলায়। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের আরো 4 মেগাওয়াট লোড উদ্বৃত্ত থাকবে। বিজয়ের মাসে আমরা 4,500 পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা এই বিদ্যুতের বাতি জ্বালালাম, এবং মার্চ মাসের মধ্যে আমরা কাচিকাটা ইউনিয়নের 8,500 পরিবারের প্রত্যেকটি ঘরেই আমরা বাতি জ্বালাতে পারব। সাবমেরিন কেবলে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারি মাসে। 80 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এখন থেকে সেন্ট মার্টিনে আতশবাজি, বারবিকিউ পার্টি বা উচ্চ শব্দে গান বাজনা নিষিদ্ধ সহ পর্যটকদের মানতে হবে 14 নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছেড়া দ্বীপে, আর এসব নির্দেশনা বাস্তবায়ন করবে কোস্টগার্ড। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পর্যটন প্রতিমন্ত্রী। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এখানে কক্সবাজার থেকে পর্যটক আনা নেয় দিনে চলাচল করে 5টি জাহাজ। আসেন 4 থেকে 5 হাজার পর্যটক, রাত্রি যাপন করেন 3,000-এরও বেশি। এতে বালিয়াড়িতে বাড়ছে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য, দূষিত হচ্ছে পরিবেশ। এই অবস্থায় পর্যটকদের জন্য 14 ধরনের বিধিনিষেধ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। তা অমান্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। এতে বলা হয়েছে, সৈকতে সব যান্ত্রিক, অযান্ত্রিক যান চালানো যাবে না। সৈকত, সমুদ্র ও নাফ নদীতে ফেলা যাবে না প্লাস্টিক বর্জ্য। দ্বীপের চারপাশে নৌ ভ্রমণ, জোয়ার ভাটা এলাকায় পাথরের উপর দিয়ে হাঁটা, সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার স্থানে চলাফেরা, রাতে আলো জ্বালানো, ফ্ল্যাশ লাইটে ছবি তোলা, আতশবাজি পোড়ানো, উচ্চ শব্দে গান, মাইক বাজানো ও বারবিকিউ পার্টি করা যাবে না। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছেড়া দ্বীপ ভ্রমণে। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা। ওখানে বসে মন করা একটা এই প্রজ্ঞাপন জারি করে দিলেন যে সবকিছু বন্ধ, কিন্তু বন্ধ হওয়ার পরে এরা কোথায় যাবে বা এদের বিকল্প ব্যবস্থা কি, কর্মসংস্থান কি, বা পর্যটকেরাই যে একটা প্রস্তুতি নিচ্ছে আগামী 2 মার্চ সেন্ট মার্টিন এবং কক্সবাজার ভিজিটে আসবে, তাদের অবস্থানটা কি? তবে পরিবেশ অধিদপ্তরের এই উদ্যোগকে ইতিবাচক বলছেন পরিবেশবিদেরা। আমরা আগে থেকে বলে আসছি, এখানে কোনোভাবে রাত্রি যাপন করা যাবে না এবং পর্যটক নিয়ন্ত্রণ করতে হবে। আমরা বলেছিলাম অন্তত কমপক্ষে 3 বছর সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণ করে
আগের পরিবেশ ফিরিয়ে আনা। পর্যটন প্রতিমন্ত্রী বলছেন ছেড়া দ্বীপ রক্ষার্থেই ভ্রমণে নিষেধাজ্ঞা, পাশাপাশি সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার বিষয়ে ভাবছে সরকার। প্রবাল দ্বীপের যাতে কোনো ক্ষতি না হয়, জলজ প্রাণী, বায়োডাইভার্সিটি এগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয়, প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে যে সেবাটুকু দেওয়া দরকার পর্যটকদের, সেই লক্ষ্যকে সামনে নিয়ে এই মেজারগুলো নেওয়া হচ্ছে। মৌসুমে 4 থেকে 5 মাস পর্যটকের জমজমাট থাকে এই প্রবাল দ্বীপ। তবে পানির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন কমে আসায় পর্যটক সীমিত করা জরুরি বলছেন পরিবেশবিদেরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ময়মনসিংহের তারাকান্দায় বাস অটোরিকশা সংঘর্ষে শিশুসহ 7 জন নিহত, গুরুতর আহত 1 জন। সাড়ে 4 ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জের ইলেকট্রনিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে বিপুল পণ্য। বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ, অসুস্থ হয়ে মারা গেছেন দাবি পুলিশের। যুক্তরাজ্যের করোনার নতুন ধরনের সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে দেশ, সিলেট লন্ডন রুটে এখনো চলছে ফ্লাইট। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।